সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব তুঘলক বংশের শাসন দ্বিতীয় পর্ব। গত প্রথম পর্বে যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে ভারতীয় উপমহাদেশে সুলতানি শাসনামলে বা দিল্লি সালতানাতের 1320 থেকে 1413 সাল পর্যন্ত এই 90 বছরের অধিক সময়কাল যে বংশটি শাসন করেছিল তার নাম হচ্ছে তুঘলক বংশ। এই তুঘলক বংশের 9 জন শাসক শাসন করে। তার মধ্যে আমরা প্রথম পর্বে তুঘলক বংশের যে প্রথম শাসক গিয়াসউদ্দিন তুঘলক, যিনি 1320 থেকে 1325 সাল পর্যন্ত শাসন করেছিলেন, সেটি আমরা আলোচনা করেছি। আমরা গত ক্লাসে এটাও বলেছিলাম যে আমরা তুঘলক বংশের শাসনকে 3টি পর্বে আলোচনা করব। আজকে হচ্ছে তুঘলক বংশের শাসনের দ্বিতীয় পর্ব, অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তুঘলক বংশের শাসন দ্বিতীয় পর্ব। আর এই দ্বিতীয় পর্ব জুড়েই আমরা যেই শাসকের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব তিনি হচ্ছেন সুলতান মোহাম্মদ বিন তুঘলক। তিনি 1325 থেকে 1351 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি কিভাবে শাসন করেছিলেন, তার শাসনকাল কেমন ছিল, আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করব। আর সুলতান মোহাম্মদ বিন তুঘলক হচ্ছেন তুঘলক বংশের দ্বিতীয় শাসক। অর্থাৎ আমরা আজকে আলোচনা করব তুঘলক বংশের শাসন দ্বিতীয় পর্ব। আর দ্বিতীয় পর্ব জুড়েই যে শাসকের আমরা আলোচনা করব সেটা হচ্ছে সুলতান মোহাম্মদ বিন তুঘলক। আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে ব্যক্তির ছবিটি দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুঘলক। আর তার প্রাথমিক জীবন সম্পর্কে যদি বলি, তিনি হচ্ছেন তুঘলক বংশের যে প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক, তার ছেলে হচ্ছেন মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলকের নাম ছিল মোহাম্মদ জুনা খান, ফখরুদ্দিন মোহাম্মদ জুনা খান। তিনি প্রাথমিক ভাবে ওইরকম খুব শক্তিশালী একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হননি। কারণ হচ্ছে তার বাবা 1325 সালে 1320 সালে ক্ষমতায় আসার পরেই তিনি মূলত তার প্রতিভাটা ভালো করে দেখাতে সক্ষম হয়েছিল। যদিও 1320 সালে তার পিতা গিয়াসউদ্দিন তুঘলক যখন ক্ষমতায় আসেন, তার পূর্বে তিনি খলজি বংশের যে সর্বশেষ শাসক ছিলেন নাসিরউদ্দিন খসরু শাহ, তার অধীনে তিনি আমির-ই-আখুর বা সুলতানের অশ্বশালার প্রধান রক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তারও আগে, অর্থাৎ প্রাথমিক জীবনে তিনি একজন সৈনিক হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। অর্থাৎ প্রথমে সৈনিক, তারপরে খলজি বংশের সর্বশেষ যে শাসক নাসিরউদ্দিন খসরু শাহের শাসনামলে আমির-ও-আখুর পদে উপাধি লাভ করেছিলেন। পরবর্তীতে খলজি বংশের সর্বশেষ শাসক নাসিরউদ্দিন খসরু শাহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে এবং তার পিতার সাথে এক হয়ে খসরু শাহকে পরাজিত করতে তিনি অন্যতম একটি বড় ভূমিকা পালন করেছিলেন। আর এছাড়াও তার পিতা যখন শাসন ক্ষমতায় আসেন 1320 সালে তুঘলক বংশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, তখন দাক্ষিণাত্য বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তার পুত্র জুনা খান। আর জুনা খানকে মোহাম্মদ বিন জুনা খান, আর যিনি পরবর্তীতে মোহাম্মদ বিন তুঘলক উপাধি ধারণ করে দিল্লির শাসন ক্ষমতায় এসেছিলেন, এই জুনা খানকে খুশি হয়ে তার পিতা গিয়াসউদ্দিন তুঘলক তাকে উলুগ খান উপাধি দিয়েছিলেন এবং তাকে পরবর্তী শাসক হিসাবে মনোনীত করেছিলেন। প্রথম পর্বের আলোচনায় আমরা জেনেছি গিয়াসউদ্দিন তুঘলক যখন বাংলা বিজয় করে 1325 সালে তিনি দিল্লির দিকে রওনা হয়েছিলেন বা দিল্লিতে পৌঁছবেন, তার ঠিক 6 মাইল দূরে একটি কাঠের নির্মিত তোরণ ধসে তিনি মৃত্যুবরণ করেছিলেন। অর্থাৎ জুনা খান যখন দিল্লিতে ভারপ্রাপ্ত শাসক হিসাবে শাসন করছিলেন, তখন তার পিতা বাংলা জয় করে যখন দিল্লিতে পৌঁছবেন, তখন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে কাঠের নির্মিত তোরণটি নির্মাণ করেছিলেন, ওই তোরণটি দুর্ঘটনাবশত ধসে তার পিতা অর্থাৎ তৎকালীন যে শাসক গিয়াসউদ্দিন তুঘলক মারা যান 1325 সালে। যদিও আমরা গত পর্বে বলেছিলাম
গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পিছনে কোনো ঐতিহাসিক জোনাগানকে দায়ী করে থাকেন, আসলে এটা এতটুকু সত্য নয়। এটা দুর্ঘটনাবশতই তার পিতার মৃত্যু হয়। 1325 সালে তার পিতা যখন মৃত্যুবরণ করেন, তখন মৃত্যুবরণ করার 3 দিন পর তিনি শাসন ক্ষমতা গ্রহণ করেন। তারও 40 দিন পর তিনি রাজধানী দিল্লিতে পৌঁছেন এবং লাল প্রসাদে জাঁকজমকপূর্ণভাবে তার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর 1325 সালে দিল্লি সালতানাতের ইতিহাসে বা দিল্লি সাম্রাজ্যে বা তুগলক বংশের শাসন ব্যবস্থার দ্বিতীয় শাসক হিসাবে মোহাম্মদ বিন তুগলকের অভিষেক ঘটে। অর্থাৎ তিনি 1325 সালে সিংহাসনে আরোহণ করেছিলেন এবং 1325 থেকে 1351 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় ভারতীয় উপমহাদেশ শাসন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। অর্থাৎ 1325 সালে যখন তিনি শাসন ক্ষমতায় বসেছিলেন, তখন পূর্বের যে জুনা খান, এই জুনা খানেই মোহাম্মদ বিন জুনা খান বা মোহাম্মদ জুনা খান তিনি সিংহাসনে আরোহণ করবেন বা শাসন ক্ষমতা গ্রহণ করবেন বলেই তিনি মোহাম্মদ বিন তুগলক উপাধি ধারণ করে সিংহাসনে বসেছিলেন। মোহাম্মদ বিন তুগলক যখন শাসন ক্ষমতায় বসলেন, অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের বিদ্রোহ, তার আত্মীয় পরিজনদের বিদ্রোহ এবং কিছু আমির উমরাদের বিদ্রোহ দমন করার পরে তিনি কিছু পরিকল্পনা গ্রহণ করেন। তিনি মূলত তার শাসনকালের প্রথম ভাগে যে 5টি পরিকল্পনা গ্রহণ করেন, এই 5টি পরিকল্পনাগুলোকে একসাথে বলা হয় উচ্চাভিলাষী মহাপরিকল্পনা। আমরা এখন তার মহাপরিকল্পনাগুলো দেখব। এক নম্বর হচ্ছে রাজধানী স্থানান্তর। তার পরিকল্পনার প্রথম পরিকল্পনাটা ছিল রাজধানী স্থানান্তর, আর এই পরিকল্পনাটা তিনি গ্রহণ করেছিলেন শাসন ক্ষমতায় আসার পরের বছরে, অর্থাৎ 1325 সালে তিনি শাসন ক্ষমতায় আসেন আর এই পরিকল্পনাটা গ্রহণ করেন 1326-27 সালে। অর্থাৎ তৎকালীন সময়ে তার যে রাজধানী ছিল দিল্লি থেকে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন প্রায় 700 মাইল দূরে অবস্থিত দেবগিরিতে। অর্থাৎ তিনি তার রাজধানী দিল্লি থেকে 700 মাইল দূরে দেবগিরিতে স্থানান্তর করেছিলেন এবং দেবগিরির নামকরণ করেছিলেন দৌলতাবাদ। আর তিনি রাজধানী স্থানান্তরের কারণ হিসাবে জানা যায় যে দিল্লি থেকেও দেবগিরি তার দিল্লি সালতানাতের কেন্দ্রভূমি, অর্থাৎ একদম মূল কেন্দ্রে অবস্থিত বলে সেখান থেকে তার রাজ্য শাসন করা সহজ হবে ভেবে তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন। এছাড়াও তিনি ভেবেছিলেন যে দিল্লিতে ভারতের উত্তর পশ্চিমাঞ্চল থেকে সহজেই মঙ্গলরা আক্রমণ করতে পারে, কিন্তু তিনি যদি দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন তাহলে দেবগিরিটা দিল্লি সালতানাতের রাজধানী হিসাবে তুলনামূলকভাবে একটু নিরাপদ থাকবে। আরেকটি কারণ ছিল যে দেবগিরির ধনৈশ্বর্য ছিল খুবই বেশি, এই কারণেই তিনি সেটার সদ্ব্যবহার করতে চেয়েছিলেন। আরেকটা কারণ হিসেবে রাজধানী স্থানান্তরের কারণ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে যে তিনি দেবগিরিকে ইসলামী শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চেয়েছিলেন। আরেকটা কারণ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে যে দিল্লির কিছু কিছু ব্যক্তি খুব প্রভাবশালী হয়েছিল এবং তারা তৎকালীন যে সুলতান মোহাম্মদ বিন তুগলকের শাসন ব্যবস্থার সমালোচনা করেছিল, তাদের সর্বোচ্চ শিক্ষা দেওয়ার জন্যই তিনি মূলত রাজধানী স্থানান্তর করেছিলেন দিল্লি থেকে দেবগিরিতে। তার এই রাজধানী স্থানান্তরের ফলে দেখা গেল বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল। যে তিনি রাজধানী যখন স্থানান্তর করলেন তখন তার আত্মীয় পরিজন সহ আমির উমরা, তারপরে হচ্ছে তার রাজ্য শাসনকারী যারা সহায়তা করছিল তারা সহ সবাই এবং জনগণ সহ তিনি প্রায় 700 মাইল দূরে দেবগিরিতে নিয়ে যান। অর্থাৎ বলা হয় যে দিল্লিটা ওই সময় জনমানব শূন্য হয়ে পড়েছিল। তো যারা দিল্লি থেকে দেবগিরিতে গিয়েছিলেন তারা সেই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছিলেন না। এত দীর্ঘ পথ অতিক্রম করার ফলে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাছাড়া তার যে আমির উমরা বা অভিজাত ছিল তারা কোনোভাবেই দেবগিরিতে মনোযোগ বসাতে পারছিলেন না। এই কারণেই দেখা গেল তারা মোহাম্মদ বিন তুগলককে চাপ প্রয়োগ করছিলেন যেন তাদেরকে আবার দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়াও দেবগিরিতে অবস্থানের কারণে মঙ্গলরা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেশি আক্রমণ করে তুগলক সাম্রাজ্যকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। শেষ পর্যন্ত 8 বছর দেবগিরিতে থাকার পরে আবার
দেবগিরি থেকে দিল্লিতে রাজধানী নিয়ে আসেন এবং তারা আবার সদল বলে চলে আসেন দিল্লিতে। অর্থাৎ তার যে রাজধানী স্থানান্তর ছিল, যে একটা প্রথম পরিকল্পনা ছিল তার সাম্রাজ্যের বা তার রাজত্বের, সেটি ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ 8 বছর পরে তিনি 26-27 সালে রাজধানী স্থানান্তর করেছিলেন এবং তিনি 8 বছর পরে আবার ঠিক তিনি পূর্বের যে রাজধানী দিল্লিতে আবার ফিরে আসেন। তার দ্বিতীয় যে পরিকল্পনাটি ছিল সেটা হচ্ছে খোরাসান অভিযান। তৎকালীন ইলখানি যে শাসক আবু সাইদের শাসন আমলে তার শাসন ব্যবস্থার দুর্বলতার সুযোগে তার সাম্রাজ্যে এবং খোরাসান এলাকায় বিদ্রোহ এবং বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং আবু সাইদের শাসন ব্যবস্থার ফলে কিছু আমির উমরারা মুহাম্মদ বিন তুগলকের রাজ্যে এসে আশ্রয় গ্রহণ করেছিল। তারা পরামর্শ দিয়েছিল যে আবু সাইদ এখন তুলনামূলকভাবে দুর্বল শাসক, তার রাজ্য আক্রমণ করে যেন দখল করে নেয়। এছাড়াও মধ্য এশিয়ার তৎকালীন আশেপাশের যারা শাসক ছিল তারা মুহাম্মদ বিন তুগলককে উৎসাহ দিয়েছিলেন যে আপনি আক্রমণ করেন, আমরা সহায়তা করব। আর এই কারণে মুহাম্মদ বিন তুগলক 1327-28 সালে প্রায় 3,70,000 সৈন্য সংগ্রহ করেন খোরাসান অভিযান করার জন্য। কারণ হচ্ছে তিনি জানতে পেরেছিলেন যে খোরাসানের ধন সম্পদ খুবই ঐশ্বর্যপূর্ণ, ধন সম্পদ তুলনামূলকভাবে বেশি, যদি সেটা দখল করা যায় তাহলে তিনি একটু ভালোভাবেই তার রাজ্যটা পরিচালনা করতে পারবেন। আর এই কারণেই তিনি 3,70,000 সৈন্য সংগ্রহ করে তাদেরকে 1 বছরের বেতনও দিয়েছিলেন, যাতে করে তারা উৎসাহিত হয়ে খোরাসান অভিযান করে। কিন্তু দেখা গেল যখন তিনি অভিযান পরিচালনা করবেন তখন প্রাকৃতিক দুর্যোগ বা দিল্লি থেকে খোরাসানে যাওয়ার যে পথ সেটা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও মধ্য এশিয়ার রাজনৈতিক পট পরিবর্তন হয়, যে সকল আশেপাশের যে সকল শাসকরা তাকে সহায়তা করবে বলে আশ্বস্ত করেছিল তারাও সরে দাঁড়ায়, তারা আবু সাইদের সাথে মিলে যায় ইত্যাদি কারণে তার খোরাসান অভিযানটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ এই অভিযানটি তিনি স্থগিত করে দেন। অর্থাৎ তার 1 নাম্বার যেটা ছিল রাজধানী স্থানান্তর সেটা ব্যর্থ হয়ে যায়, 2 নাম্বার যে পরিকল্পনা ছিল খোরাসান অভিযান সেটিও ব্যর্থ হয়ে যায়। তার 3 নম্বর যে পরিকল্পনা ছিল প্রতীকী তাম্র মুদ্রার প্রচলন, তিনি 29-30 সালের দিকে তার রাজ্যে তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন। এর কারণ হচ্ছে তৎকালীন সময়ে স্বর্ণ এবং রূপার দুষ্প্রাপ্যতার কারণে তিনি তাম্র মুদ্রা প্রচলনের পরিকল্পনা গ্রহণ করেন। আর এজন্য দেখা গেল যে তিনি যে পরিকল্পনাটা গ্রহণ করেন সেটা কতটুকু সফল হয়েছিল। আসলে প্রতীক তাম্র মুদ্রা প্রচলনের পিছনে শুধু যে সোনা এবং রূপার দুষ্প্রাপ্যতা তা না, তিনি আশেপাশের বিভিন্ন সমৃদ্ধিশালী যে রাজ্যগুলো ছিল তারা দেখা গেল যে তাম্র মুদ্রা প্রচলন করেছেন, এতে তিনি উৎসাহিত হয়েছেন। এছাড়াও তিনি চিন্তা করলেন যে জনগণের মধ্যে সহজে বিনিময় করা যাবে বা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে সহজ হবে, সেক্ষেত্রে তাম্র মুদ্রাটা খুবই কার্যকর তিনি ভেবেছিলেন। আর এই কারণে তিনি সেটা করেছিলেন। কিন্তু এই তাম্র মুদ্রা প্রচলন করার পরবর্তীতে কোন কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে তিনি বিবেচনায় আনেন। আর এই কারণে দেখা গেল যখন তাম্র মুদ্রা প্রচলন করেন তখন জাল মুদ্রা সয়লাভ হয়ে যায় পুরো তার রাজ্যে। কারণ হচ্ছে তিনি জাল মুদ্রা ঠেকাতে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি যারা বিদেশ থেকে এখানে ব্যবসা বাণিজ্য করতে আসতো তারা এই তাম্র মুদ্রার মাধ্যমে বিনিময় করতে তারা উৎসাহ বোধ করেননি, অর্থাৎ তারা এই তাম্র মুদ্রার মাধ্যমে বিনিময় করতে চাননি। এতে বিভিন্ন কারণে শেষ পর্যন্ত তিনি তাম্র মুদ্রার যে প্রচলন করেছিলেন সেটা আবার বাতিল করে দেন। অর্থাৎ তার তৃতীয় যে পরিকল্পনাটা ছিল এই পরিকল্পনাটাও ব্যর্থ হয়ে যায়। তার যে চতুর্থ যে পরিকল্পনা ছিল উচ্চবিলাসী পরিকল্পনা কারাচিল অভিযান, তিনি এটা পরিচালনা করেছেন 32-33 সালের দিকে। আর কারাচিলটা হচ্ছে হিন্দুস্তান এবং চীনের মধ্যবর্তী হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত। কারাচিল ছিল হিন্দুদের তৎকালীন সময়ে একটি শক্তিশালী রাজ্য। এই কারাচিল থেকে বিভিন্ন সময়ে মুহাম্মদ বিন তুগলকের সাম্রাজ্যে তারা আক্রমণ করে সাম্রাজ্যকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিয়ে যেত। আর এই কারণেই সুলতান মুহাম্মদ বিন তুগলক কারাচিল অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন। আর এজন্যই তিনি তার ভাইপো খুসরো মালিককে
এর দায়িত্ব দেন এবং তারা কারাচিন অভিযানের জন্য তারা রওনা হয়ে যান এবং কারাচিনের কিছু অঞ্চল তারা জয় করতে তৎকালীন সময় প্রথম ভাগে জয় করতে সক্ষম হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ বা প্রবল বৃষ্টিপাতের কারণে তাদের যে সৈন্যবাহিনী ছিল সেটা বিশৃঙ্খল হয়ে যায় এবং শেষ পর্যন্ত তারা কয়েকটি অঞ্চলের যারা সর্দার ছিল তাদেরকে করদানে বাধ্য করে অভিযান স্থগিত করে ফিরে আসে, অর্থাৎ তার যে কারাচিন অভিযান ছিল সম্রাটের সেটাও ব্যর্থ হয়ে যায় শাসকের। সুলতান মোহাম্মদ বিন তুগলকের সর্বশেষ যে পরিকল্পনা ছিল উচ্চবিলাসী পরিকল্পনা সেটা হচ্ছে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। দোয়াব অঞ্চলটা ছিল ভারতীয় উপমহাদেশের তৎকালীন সময়ে একটা শস্য ভাণ্ডার, অর্থাৎ এই অঞ্চলটা ছিল খুবই উর্বর এবং কৃষি ক্ষেত্রে খুবই সমৃদ্ধ, অর্থাৎ অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধ একটা অঞ্চল ছিল দোয়াব অঞ্চল। মোহাম্মদ বিন তুগলক চিন্তা করলেন তার যে পূর্বের যে 4টি পরিকল্পনা আছে এই পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার কারণে এবং বিভিন্ন বিদ্রোহ দমন করার কারণে, তারপর হচ্ছে তিনি বেশি বেশি দান করতেন ইত্যাদি বিভিন্ন কারণে তার রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল। আর এই কারণে তিনি চিন্তা করলেন এই রাজকোষের যে অর্থ সম্পদ বাড়ানোর জন্য যদি দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করা যায় তাহলে হয়তোবা তিনি তার শাসন ব্যবস্থার যে ক্ষতিটা হয়েছে সেটা কিছুটা হলেও পুষিয়ে দিতে পারবেন। আর এই কারণে তিনি 1334 সালে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেন। বলা হয় তাকে প্রায় 50% পর্যন্ত তিনি কর বৃদ্ধি করেছিলেন, কিন্তু সেই ভাগ্য তাকে সহায় করেনি, কেননা তিনি যে বছর দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেছিলেন সেই বছরে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল। এমনকি করের পরিমাণ ধার্যকৃত করের পরিমাণ বেশি হওয়ার কারণে কিছু কিছু কৃষক তাদের খামার বা ফসলি জমি পুড়িয়ে তারা বন জঙ্গলে আশ্রয় গ্রহণ করে, অর্থাৎ তৎকালীন দোয়াব অঞ্চলের অবস্থা খুবই বিশৃঙ্খল হয়ে যায়। শেষ পর্যন্ত মোহাম্মদ বিন তুগলক বুঝতে পেরেছিলেন যে তার এই দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করাটা ওই সময়ই ঠিক হয়নি, আর এই কারণে তিনি শেষ পর্যন্ত তিনি দেখা গেল যে কর যে বৃদ্ধি করেছিলেন সেখান থেকে সরে আসেন এবং যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে তাদেরকে দোয়াব অঞ্চলে থেকে কৃষিকাজ পরিচালনা করার জন্য উৎসাহিত করেন। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের যে 5টি উচ্চবিলাসী পরিকল্পনা ছিল, রাজধানী স্থানান্তর, 2 খোরাসান অভিযান, 3 প্রতীকী তামা মুদ্রার প্রচলন, 4 কারাচিন অভিযান এবং 5 দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি, প্রত্যেকটি তার পরিকল্পনায় শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। মোহাম্মদ বিন তুগলকের যে 5টি উচ্চবিলাসী পরিকল্পনা ছিল এই 5টি পরিকল্পনায় ব্যর্থ হয়েছিল। এই ব্যর্থ হওয়ার কারণ হিসেবে বলা যায় যে তিনি যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেগুলো ছিল অযৌক্তিক, এমনকি তিনি যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন এগুলো বাস্তবায়নের যে কার্যপদ্ধতি সেগুলো সঠিক ছিল না, আর এই কারণে তার পরিকল্পনাসমূহ ব্যর্থ হয়ে যায়। এছাড়াও আরেকটি কারণ হিসেবে উল্লেখ করা যায় তিনি জনগণের মতামত নিতেন না এবং ধৈর্যহীন ছিলেন। আর জনগণের মতবিরুদ্ধে কোনো কাজ করতে গেলে রাজ্যের শাসক হিসাবে কোনো পরিকল্পনা গ্রহণ করে সফল হবেন সেটা সচরাচর দেখা যায় না। এমনকি তিনি যুগের অগ্রবর্তী পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন, অর্থাৎ তার পরিকল্পনা ছিল যুগের অগ্রবর্তী, আর এই কারণে তৎকালীন সময়ের আমির উমরা বা সাধারণ জনগণ তার পরিকল্পনাগুলো বুঝতে বা উপলব্ধি করতে পারেননি। এছাড়াও তিনি খুলজিদের সাম্রাজ্যবাদী যে প্রথা বা পদ্ধতি সেটাতে উৎসাহিত হয়ে তৎকালীন সময়ের আইন কানুন, ধর্মীয় আইন কানুন বা রাজনৈতিক আচরণের বাইরে গিয়ে তিনি পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন, আর এই কারণেই তার পরিকল্পনাসমূহ ব্যর্থ হয়ে যায়। আর তার পরিকল্পনাসমূহ ব্যর্থ হওয়ার ফলে দিল্লি সালতানাতের যে একটা মর্যাদা ছিল, একটা অবস্থান ছিল, সেটা হ্রাসপ্রাপ্ত হয়ে যায়। এমনকি কেন্দ্রীয় শাসনের দুর্বলতার সুযোগে তুগলক সাম্রাজ্যের যে প্রাদেশিক শাসনকর্তাগুলো ছিলেন তারা তাদের অনেকাংশই বিদ্রোহ ঘোষণা করে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে থাকে। আর এর মধ্য দিয়ে দিল্লি সালতানাতের তুগলক বংশের পতনের একটা স্পষ্ট পরিস্থিতি তখন জনগণের সামনে দেখা দেয়। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের সাংগঠনিক প্রতিভা, অধৈর্য
এবং জনগণের মতামত গ্রহণ না করার কারণে তার পরিকল্পনার সমূহ ব্যর্থ হয়, এমনকি দিল্লি সালতানাতেরও পতনের ঘণ্টা বেজে যায়। আমরা মোহাম্মদ বিন তুগলকের কৃতিত্ব যদি বিবেচনা করি বা বলতে চাই, তাহলে দেখব তার কৃতিত্ব সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে, দুটি পক্ষ আছে। যেমন প্রথম পক্ষের কথা যদি বলি, টমাস, স্মিথ, ল্যান্ডন, এ সকল ঐতিহাসিকগণ মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনা সমূহকে বিকৃত মস্তিষ্কের পরিকল্পনা বলে উল্লেখ করেছেন, অর্থাৎ তারা মোহাম্মদ বিন তুগলকের কঠোর সমালোচনা করেছেন। তবে অন্যদিকে ঈশ্বরী প্রসাদ, আগা মাহাদি হুসাইন, ব্রাউন প্রমুখ যারা ঐতিহাসিক ছিলেন, তারা মোহাম্মদ বিন তুগলককে বিকৃত মস্তিষ্কের শাসক হিসেবে অভিহিত করেননি। তারা বলেছেন যে মোহাম্মদ বিন তুগলক মধ্যযুগীয় ভারতের ইতিহাসে অন্যতম একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন। অর্থাৎ ঐতিহাসিকরা তার কৃতিত্ব বিচার করতে গিয়ে দুটি পক্ষে বিভক্ত হয়ে যান। তবে নিরপেক্ষভাবে যদি আমরা বলি, তাহলে মোহাম্মদ বিন তুগলক যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন, সেই পরিকল্পনাগুলো যুগের অগ্রবর্তী হওয়ার কারণে তিনি সফল হতে পারেননি। আর এই কারণে তিনি প্রধানত ব্যক্তিগতভাবেই দায়ী। আর এই কারণেই তুগলক বংশের পতনের ঘণ্টা তিনি বাজিয়ে দেন, এমনকি তিনি দিল্লি সালতানাতেরও একটা ভিতকে দুর্বল করে দেন। তাহলে আমরা আজকের আলোচনায় দেখলাম যে ভারতীয় উপমহাদেশের তুগলক বংশের যে শাসক, দ্বিতীয় শাসক মোহাম্মদ বিন তুগলক, যিনি শাসন করেছিলেন 1320 থেকে 1325 থেকে 1351 সাল পর্যন্ত। অর্থাৎ 1351 সালে, অর্থাৎ তার সাম্রাজ্যের শেষ পর্যায়ের দিকে দেখা গেল রাজ্যের বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, বিদ্রোহ দেখা দেয়। তিনি 1351 সালের দিকে গুজরাটের বিদ্রোহ দমন করেছিলেন। গুজরাটের বিদ্রোহ দমন করার পর তিনি যখন সিন্ধুর বিদ্রোহ দমন করছিলেন, তখন তিনি থাট্টায় জ্বরে আক্রান্ত হয়ে যান এবং জ্বরে আক্রান্ত হয়ে 1351 সালের 20 মার্চ মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরে তাকে দিল্লিতে নিয়ে আসা হয় এবং তুগলকাবাদে তার পিতার অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলকের সমাধির কাছেই তাকে সমাধিস্থ করা হয়। অর্থাৎ 1351 সালে মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর মধ্য দিয়ে তুগলক বংশের দ্বিতীয় শাসকের শাসন ব্যবস্থার পরিসমাপ্তি ঘটে। আমরা আজকে যা আলোচনা করলাম সেটা হচ্ছে তুগলক বংশের শাসন দ্বিতীয় পর্ব। পরবর্তী ক্লাসে আমরা তুগলক বংশের শাসন তৃতীয় বা সর্বশেষ পর্ব আলোচনা করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।